সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশন দেশে বর্তমান সংকট তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেএসডির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তিনি সব কথা বলেন। এ সময় দেশের জাতীয় নির্বাচনের আগে গণভোট করার সুযোগ নেই বলে দাবি করেছেন ফাঁসিবাদ বিরোধী আন্দোলনের নেতারা। তারা বলেন, জুলাই সনদে স্বাক্ষর করার পর তা উল্টে দিয়ে জাতির সাথে বেইমানি করা হয়েছে। নির্বাচনের আগে গণভোটের নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হলে জনগণ মাঠে নামতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। ইউসুফ আলীর রিপোর্ট। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির 53তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন। অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হয়েছে তার বাহিরে কিছু করা হলে জনগণ মেনে নেবে না। প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার সঙ্গে একমত হয়ে আমরা নির্বাচন চাই, কিন্তু সেই নির্বাচনকে আজকে বানচাল করার জন্য একটা মহল উঠে পড়ে রয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে, সে কথা আমরা পরিষ্কার করে বলেছি। সেখানে দুটো ব্যালট থাকবে, একটি ভোট গণভোটের জন্য, আরেকটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য। সুতরাং এই বিষয়ে কোনো দ্বিমত কারো থাকবে বলে আমি অন্তত মনে করি না। শুধু রাজনৈতিক ফায়দা লাভের জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য, নিজেদের ধান্দাবাজির জন্য বলছে যে গণভোট জাতীয় নির্বাচনের আগে। ধান্দাবাজিটা কি? ওই পর্দার আড়ালের আলোচনা আমরা জানি। অনেকে বিরোধী দল হতে দেন দরবার চালাচ্ছে যে আমাদেরকে স্বীকৃতি দেবেন, তাহলে আমরা আছি। অনেকে 10টার জায়গায় 15টা সিট বার্গেনিং করার জন্য এটাকে একটা টুল হিসেবে সামনে নিয়ে এসে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি করতে চাচ্ছে। তারা বলেন, কোনো অজুহাতে নির্বাচন পেছালে দেশে গভীর সংকট সৃষ্টি হবে। সংকট সৃষ্টি হলে অন্তর্বর্তী সরকারকে জনগণের কাছে জবাব দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতারা। যেদিন সই করেছি সেই দিন আর্টিকেল 5 ওই দলিলের মধ্যে জুলাই সনদের সেটা বদলে দিয়েছে। অদ্ভুত বিষয়, কমিশন এখন আমাদের সামনে প্রস্তাব হাজির করবার সময় সেই সমস্ত নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত বাদ দিয়ে দিয়েছে। এটা একটা 40 ডিগ্রি হলো না? এই প্রথম ডক্টর ইউনূস এবং তার সরকার শুনলেন যে তারা জাতির সঙ্গে এবং বিএনপির সঙ্গে বিশেষ করে প্রতারণা করেছে। বাংলাদেশকে অগ্রসর করে নিয়ে যাওয়ার যে দায়িত্ব আপনি নিয়েছেন, সেখান থেকে যদি বিচ্যুতি ঘটে, আগামী দিনে বাংলাদেশের বিপর্যয়ের জন্য সমস্ত দায়-দায়িত্ব আপনাকে নিতে হবে। জনগণ আপনাদেরকেও ক্ষমা করবে না। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বিএনপি সংস্কার প্রস্তাব না মানলে নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লার 14 গ্রামে নিজ নির্বাচনী এলাকায় নির্বাচন কেন্দ্র পরিচালকদের নিয়ে সমাবেশে তিনি মন্তব্য করেন। এদিকে খুলনার স্বাধীনতা চত্বরে আয়োজিত হিন্দু সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, জুলাই সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোটের মাধ্যমেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে। এস এম আরিফের রিপোর্ট। খুলনার স্বাধীনতা চত্বরে আয়োজিত হিন্দু সম্মেলনে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিদ্যমান রাষ্ট্রের সুন্দর সংস্কারের জন্য ন্যাশনাল কনসেনসাস কমিশন যে সংস্কার করেছে, তিনি জানান, নভেম্বরে গণভোট ও নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, প্রোভাইডেড জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করুন, নভেম্বরে গণভোট দিন এবং আগামী সংসদে এটা আইনি ভিত্তি যখন পেয়ে যাবে, সব সংস্কার তখন কাজে লাগবে। এদিকে কুমিল্লার 14 গ্রামে নিজ নির্বাচনী এলাকায় নির্বাচন কেন্দ্র পরিচালকদের সম্মেলনে যোগ দেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করেন তিনি। এখন বিএনপি যদি সংস্কার না মানে, এখন এই কথাটি বলা আমি মনে করি তাদের দায়িত্বহীনতার পরিচয়। নতুন করে দেশে একটি রাজনৈতিক সংকট তৈরি করার অপপ্রয়াস এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি এসে গেছে, এই নির্বাচন সম্পর্কে মানুষের ভিতরে সংশয় তৈরি করার একটি অপকৌশল।
এছাড়া ঢাকার মিরপুর ১৩ নম্বরে শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক ক্যাম্পে অংশ নিয়ে দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেন্দ্র দখল ও জাল ভোট বন্ধ হয়ে যাবে। আজকের মধ্যেই প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি, অধিকাংশ দল তারা চায় এখানে পিআর পদ্ধতি, এই পদ্ধতি চালু হলে এখানে ডাকাতি হবে না, এখানে গুন্ডামো হবে না। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। গণভোট নির্বাচনের আগে হবে না পরে হবে, বিষয়টি এখনও নির্বাচন কমিশনারের নজরে আসেনি। সরকার কিভাবে প্রস্তুতি নিচ্ছে সে বিষয়টি নির্বাচন কমিশনের কাছে এখনও পৌঁছায়নি। সিদ্ধান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে রমজান মাসের আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কমিশন নির্বাচনের কর্মপরিকল্পনা ইতিমধ্যে প্রকাশ করেছে। নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম ভাগে ঘোষণা করা হবে। দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। ফেব্রুয়ারি মাসে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটার প্রস্তুতি হিসাবেই আমরা সারা দেশে যারা ভোট গ্রহণ করবেন, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, রিটার্নিং অফিসার, তাদের সাথে আমরা মত বিনিময় করে আসতেছি। সেটার অংশ হিসাবে আমরা এখানে এসেছি। আমাদের এই কর্মশালাটি কালকে অনুষ্ঠিত হবে এবং সারা দেশে একটা ব্যাপক সাড়া পড়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম জোর দিয়ে বলেছেন, আগামী ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটাকে পেছানোর মতো কোনো শক্তি নেই। এছাড়া গণভোটের বিষয়ে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন বলে তিনি জানিয়েছেন। সকালে নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জুলাইকোন্ডা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মাইন্ড ব্রিজ ও নলেজ কম্পিটিশন 2025-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, যে কোনো সিদ্ধান্ত নেওয়া হোক না কেন জাতীয় নির্বাচন সময় মতোই হবে। প্রেস সচিব আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতের কথা বলছেন, সরকার এটাকে হুমকি হিসেবে দেখছে না। যেটা সবচেয়ে উত্তম সেটাই প্রধান উপদেষ্টা করবেন। তারা তাদের অপিনিয়ন এক্সপ্রেস করছেন, আমরা তাদের অপিনিয়নগুলো শুনছি। এটা জাতির জন্য, পলিটিক্যাল পার্টির জন্য, সবার জন্য এবং আমাদের ডেমোক্রেসিতে উত্তরণের জন্য যেটা মঙ্গলজনক, যেটা সবচেয়ে উত্তম, সেই কাজটাই চিফ অ্যাডভাইজার করবেন। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে এখন সুস্পষ্ট লঘু চাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি ভারতের উত্তর ছত্তিশগড় ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের 3 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার অধিদপ্তরের দেয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 2 দিনের প্রভাবে বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিসের দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী 48 ঘন্টা রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কোনো এলাকায় 24 ঘন্টায় 44 থেকে 48 মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী বৃষ্টি এবং 88 মিলিমিটার বৃষ্টি হলে তাকে বলা হয় অতি ভারী বৃষ্টি। সাভারের আশুলিয়ায় পৃথক অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র দিয়ে ফায়ারিংয়ের মাধ্যমে ত্রাস সৃষ্টিকারী 4 সন্ত্রাসী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামিসহ 7 জনকে গ্রেফতার করেছে জামগড়া আর্মি ক্যাম্পের সেনা দল। এ সময় তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র, বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জামগড়া আর্মি ক্যাম্প। এর আগে বৃহস্পতিবার রাতে আশুলিয়ার গাজীর চট ও কান্দাইল রাজা বাদশাহ মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মেহেদি হাসান মিথুন পাটোয়ারি, মোজাম্মেল ভুইয়া, মাসুমা আক্তার রিয়া, জাহিদুল আলম, বাবর হোসেন বাবলু, নায়ন আলী এবং গোলাম রাব্বি। পরে গ্রেফতারকৃত আসামি উদ্ধারকৃত জিনিসপত্র আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
চট্টগ্রামে শীতের আগমনের সঙ্গে সঙ্গে সবজির দাম কমতে শুরু করেছে। নগরীর কাজীর দেউরি, বহদ্দারহাট ও চকবাজার ঘুরে দেখা গেছে শীতকালীন সবজি যেমন মূলা 40 থেকে 50 টাকা, ফুলকপি 80 থেকে 100 টাকা, বাঁধাকপি 60 থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে। আলু 20 থেকে 25 টাকা, লাউ 80 থেকে 90 টাকা এবং টমেটো 80 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে। মাংস ও ডিমের দামেও কিছুটা স্থিতিশীলতা দেখা যাচ্ছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়, দেশি মুরগি 600, সোনালী মুরগি 350 এবং খাসির মাংস 1200 টাকায়। ফার্মের ডিম ডজন প্রতি 135 টাকা, হাঁসের ডিম 220 টাকায় বিক্রি হচ্ছে। বাজারে মাছের দামের মধ্যে বাগদা 900, কাতলা 360 থেকে 450, রুই 450 থেকে 580, কোরাল মাছ 700 থেকে 900 টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। ক্রেতারা জানান শীতের কারণে সবজির দাম এখন অনেক কমে এসেছে। একটা সময় যেখানে আধুনিক বিলাসবহুল নৌযান নির্মাণের ব্যবস্থা ছিল হাজার খানেক শ্রমিক, সেখানে আজ শুনশান নীরবতা। একে একে বন্ধ হয়েছে 7টি ডকইয়ার্ড। সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব, বাড়ছে বেকারত্ব, হুমকির মুখে জাহাজ শিল্প। নদীর ঐতিহ্য বাঁচিয়ে এই শিল্পে রক্ষার দাবি বিশিষ্টজনদের। বন্ধ জাহাজ শিল্প ঘুরে পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। ধান নদী আর খালের জনপদ ছিল বরিশাল। কালের বিবর্তন আর সময়ের প্রয়োজনে হারিয়ে যাচ্ছে সেই ঐতিহ্য। এক সময় এই বরিশালেই তৈরি হতো আধুনিক মানের যাত্রী ও পণ্য পরিবহনের নৌযান। তখন ছিল 7টি ব্যস্ত ডকইয়ার্ড, কর্মচাঞ্চল্যে মুখর দিনরাত। আজ সেখানে নেমে এসেছে শুনশান নীরবতা। থমকে গেছে কর্মজীবন। উদ্যোগে দিন কাটাচ্ছেন এ সেক্টরের শ্রমিক ও মালিকরা। পদ্মা সেতুর সুফলে নিরবিচ্ছিন্ন সড়ক ব্যবস্থায় যেমন সময়ের তাগিদে ছোট হয়েছে নৌপথ, তেমনি ভাটা পড়েছে লঞ্চ ব্যবসায়। শিল্পটি আবার ঘুরে দাঁড়াবে কিনা সে নিয়েই চিন্তিত সংশ্লিষ্টরা। কাজ কাম নাই, টাকা পয়সা নাই, বেকার সমস্যায় আছি। এটা চালু থাকলে আমরা কাজ বাজ করে খাইতে পারতাম, এখন বন্ধ। যাত্রী এখন একটু কম, ডেক যাত্রী মোটামুটি হয়, কেবিন ফাঁকা দেয়। রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে আবারও নদীপথ সচল হবে, ফিরে আসবে পুরনো গৌরব, মনে করেন বিএনপির নেতারা। লঞ্চ ব্যবসা হিসেবে দেখলে হবে না। লঞ্চটা হচ্ছে একটা অত্যন্ত আধুনিক মানসম্মত একটি যাত্রী পরিবহন। এই যাত্রীরা যদি প্রকৃত সেবা পায় তাহলে লঞ্চ ব্যবসা আবারও ভালোভাবে জমে উঠবে, সেই প্রত্যাশা আমি করি। নদীপথকে ঢেলে সাজানোর জন্য, ডকইয়ার্ডগুলা পুনরায় চালু করার জন্য যে কর্মকাণ্ড করা দরকার, আমার মনে হয় বাংলাদেশ জাতীয়বাদী দল সেই কর্মকাণ্ডগুলো করবেন। সদরঘাটকে যানজট মুক্ত করলে কিছুটা যাত্রী বাড়ার কথা বলেন এই লঞ্চ ব্যবসায়ী। নৌ সেক্টরটা দক্ষিণাঞ্চলের জন্য যেমন একটা ঐতিহ্য, পদ্মা ব্রিজ আমাদের জন্য গৌরব। আমাদের গৌরবও টিকিয়ে রাখতে হবে, আমাদের ঐতিহ্যকে আমাদের নিজ দায়িত্বে টিকিয়ে রাখতে হবে। গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত রাস্তাটা অবশ্যই ওয়াইডেনিং করা, যাতে করে যাত্রীরা স্মুথলি আপনার সদরঘাটে একটু কম সময় চলে আসতে পারে। যাত্রী সেবার ব্রত নিয়ে সম্পূর্ণ বাণিজ্যিকভাবেই আধুনিকতার সকল ছোঁয়ায় নির্মাণ করা হয় এসব নৌযান। নিরবিচ্ছিন্ন সড়ক ব্যবস্থা তাই বদলে গিয়েছে এ অঞ্চল, আর হুমকির মুখে পড়েছে নদীপথ। তাই যে কোনো সময় বন্ধ হতে পারে জাহাজ শিল্প। এ শিল্পকে বাঁচাতে সরকার সহ এগিয়ে আসবে সংশ্লিষ্ট দপ্তর, এ প্রত্যাশাই দক্ষিণ জনপদের মানুষের। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। ঝিনাইদহে কৃষকদের সংবর্ধনা কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সকালে সদর উপজেলার রামনগর গ্রামে পরিবেশবিদ জহির রায়হানের অনুষ্ঠানে আয়োজন করেন। অনুষ্ঠানে সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবিব, পরিবেশবিদ জহির রায়হান, কুমড়াবাড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হারুনুর রশিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে ওই এলাকায় 20 জন কৃষককে সংবর্ধনা ও তাদের মাঝে মাথাল, কাস্তে ও গামছা বিতরণ করা হয়। কৃষকদের অক্লান্ত পরিশ্রম ও দেশের খাদ্য নিরাপত্তায় তাদের অমূল্য অবদানকে স্বীকৃতি দিতেই এই আয়োজন বলে জানানো হয়। আলু সংরক্ষণ করে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন উৎপাদনে দেশের অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জের কৃষক ও ব্যবসায়ীরা। জমিতে উৎপাদন থেকে হিমাগারে সংরক্ষণ পর্যন্ত যে পরিমাণ খরচ হয়েছে তার অর্ধেক দামেও
আলু বিক্রি করতে পারছে না তারা। বাজারে চাহিদা কম থাকায় দিশেহারা কৃষকরা এখন ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। প্রতিনিধি শেখ মোহাম্মদ রতনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। মুন্সিগঞ্জ জেলায় গত মৌসুমে 34,758 হেক্টর জমিতে আলুর আবাদ হয়। এতে উৎপাদন হয় 10,82,538 মেট্রিক টন আলু। জেলার 61টি সচল হিমাগারে মোট ধারণ ক্ষমতা প্রায় 5.5 লাখ মেট্রিক টন। স্থায়ীভাবে মাচা পদ্ধতিতে সামান্য পরিমাণ আলু সংরক্ষণ শেষে এবছর 5,23,335 মেট্রিক টন আলু হিমাগারে রেখেছেন প্রান্তিক কৃষক ও ব্যবসায়ীরা। বর্তমানে প্রায় 2,88,000 টন খাওয়ার আলু অবিকৃত অবস্থায় হিমাগারে পড়ে আছে, যা এখন ব্যবসায়ী ও কৃষকদের গলার কাটা। যেই পজিশনে আলু স্টক রয়েছে, এই পজিশনে আলু কিছু বিদেশে রপ্তানি করতে পারতো, তাইলে মনে করেন যে আলুর বাজার হয়তো একটু বাড়তে পারত। 28 টাকার আলুটা 12 টাকা থেকে যদি 7 টাকা জায়গায় তয় পাকা যায় 5 টাকা, তো 1 কেজি আলু পার কেজিতে 23 টাকা লস হয়। আবাদ মৌসুমে বীজ, সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে কয়েক গুণ। মাঠ পর্যায়ে প্রতি কেজি আলু উৎপাদন খরচ পড়েছে 17 থেকে 19 টাকা, কিন্তু সংরক্ষণের 5 মাস পর এখন হিমাগারে পাইকারি পর্যায়ে আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি 10 থেকে 12 টাকায়। এতে মূলধন হারিয়ে দিশেহারা কৃষক ও ব্যবসায়ীরা। আমাদের পুঁজিটা ধরাইতে হইলে এই আলু বিদেশে রপ্তানি করতে হবে বা সাগর ইন্ডিয়া ফালাই দিতে হবে। সরকার যে নির্ধারিত যে রেটটা দিছে, এই রেটটা যদি বাস্তবায়ন না হয়, কৃষক মনে করেন লক্ষ লক্ষ কৃষক মনে করেন অসহায় হয়ে যাবে। সরকারের পক্ষ থেকে হিমাগার পর্যায়ে প্রতি কেজি 22 টাকার আলুর দাম নির্ধারণ করা হলেও বাজারে তার কোনো প্রতিফলন নেই বলে অভিযোগ কৃষকদের। দ্রুত কার্যকর পদক্ষেপ চেয়েছেন তারা। মানুষে খাই বলে 1 পা আছে হলো গিয়া 1 মণ। আমাদের 28-30 টাকা আলুর পড়তা, আমরা সেই আলু এখন বিক্রি করছি 12-13 টাকা। পরিস্থিতি উত্তরণে কোনো আশা জাগা নিয়ে বার্তা নেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। আলুর সবসময় একটা চাহিদা রয়েছে, আমরা আশা করতেছি আলুটা অচিরেই বের হয়ে আসবে। জাস্ট কৃষক হয়তো ওয়েট করতেছে যে আরেকটু আলুর দামটা বেড়ে যাক, এই জন্য হয়তো কৃষক একটু ওয়েট করতেছে, কিন্তু আমরা আশা করতেছি কৃষকদের সব আলুই বিক্রি হবে। লোকসান ঠেকাতে ভর্তুকি মূল্যে আলু ক্রয়ের পাশাপাশি বিদেশে রপ্তানির জোর দাবি কৃষক ও ব্যবসায়ীদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর 60 বিজিবি ব্যাটালিয়নের অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় অবৈধ পণ্য আটক করা হয়েছে। সকালে সুলতানপুর 60 বিজিবির অধীনস্থ কসবা ও কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়া সীমান্ত থেকে অবৈধ পণ্য আটক করা হয়। সুলতানপুর 60 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে 1,15,37,000 টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও খাদ্য সামগ্রী আটক করে। সীমান্তে নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি। নরসিংদীর রায়পুরা থানাধীন মাহমুদাবাদ এলাকা থেকে 46 কেজি গাঁজা সহ একজন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কায়েস আকন্দের নেতৃত্বে এসআই মোবারক হোসেন, জামিরুল ইসলাম ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি টিম রায়পুরা থানার মাহমুদাবাদ এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে। তল্লাশি চলাকালে ভৈরবগামী একটি কালো গাড়ি হঠাৎ দিক পরিবর্তন করে পালানোর চেষ্টা করলে পুলিশ তাৎক্ষণিকভাবে ধাওয়া দিয়ে গাড়িটি আটক করে। পরে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে 46 কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং চালক ইবাদুল ইসলামকে আটক করা হয়। চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে ফরচুন ব্র্যান্ডের নকল চাল ও কেমিক্যাল রং মেশানো মরিচের গুঁড়া বিক্রির অভিযোগে 3 দোকানিকে 2.5 লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যৌথ অভিযানে এই শাস্তি দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন উপপরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ, সহকারী পরিচালক মাহমুদা আক্তার ও রানা দেবনাথ। অবৈধ অনুপ্রবেশ, নারী শিশু পাচার ও সীমান্ত হত্যা রোধে সুনামগঞ্জের দোয়ারা বাজারে বিজিবির জনসচেতনতামূলক সভা হয়েছে। দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন 28 বিজিবির উদ্যোগে উপজেলার বাঁশতলা সীমান্ত এলাকায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন 28 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদির, দোয়ারা বাজার উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ, ওসি জাহিদুল হক সহ আরও অনেকে।
অটোরিকশার চালকদের ট্রেনিং ও লাইসেন্স প্রদান করে মহাসড়কে চালানোর সুযোগ করে দেয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপি সহ শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক ফেডারেশন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান। দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার বাস টার্মিনালে অটোরিকশা চালকদের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। তিনি আরও বলেন, মহাসড়কের দুই পাশে সার্ভিস লাইনে যারা অবৈধভাবে দখল করে আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে দ্রুত তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। আলোচনা সভার শেষে একটি র্যালি বের করা হয়। মাগুরার মোহাম্মদপুরে সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা নিয়ে এক আলোচনা সভা হয়েছে। সকালে উপজেলা বিএনপির আয়োজনে সরকারি RSKH ইনস্টিটিউশন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরী। তিনি বলেন, শিক্ষকরাই আদর্শ সমাজের স্থপতি। শিক্ষা ও নৈতিকতার মেলবন্ধন ঘটিয়ে শিক্ষকরা জাতিকে সঠিক পথে পরিচালিত করতে পারবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে ময়মনসিংহের ভালুকা উপজেলায় উঠান বৈঠক হয়েছে। উথুরা ইউনিয়নের চামিয়াদি স্কুল মাঠে আয়োজিত উঠান বৈঠকে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ সর্বসাধারণের সাথে আলোচনা করেন এবং তারেক রহমানের ঘোষিত 31 দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে লিফলেট বিতরণ করেন। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলম। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, মুজিবুর রহমান মজু, রুহুল আমিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। গাজীপুরের শ্রীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্তি বিষয়ে গ্রাম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডে ডুমনি গ্রামবাসীর আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গ্রাম বৈঠকে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডাক্তার শফিকুল ইসলাম, এ জেলা বিএনপির সাবেক সহসভাপতি শেখ আব্দুল রাজ্জাক, প্রহ্লাদপুর ইউনিয়নের ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোমেন আকদ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টুর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান শহর প্রদক্ষিণ করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে জনসমর্থন আদায়ে কুমিল্লার দেবিদ্বারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক MA আউয়াল খান। সকালে উপজেলার ফাতেহাবাদ ইউনিয়নের কালিকাপুর বাসস্ট্যান্ডে সুলতানপুর বাজার, ফাতেহাপুর বাজার, নূরপুর বাজার, জয়পুর বাজার ও খলিলপুর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। সময় লিফলেট বিতরণে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন জসিম, দেবিদ্বার উপজেলা বিএনপির নেতা মুজিবুর রহমান শিকদার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। টাঙ্গাইল শহর বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা হয়েছে। দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে শহর বিএনপির উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়। শহর বিএনপির সভাপতি মেহেদি হাসান আলিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান জিন্না, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক উপদেষ্টা শামসুদ্দিন সাহাব চট্টগ্রামের সন্দ্বীপে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সকালে দ্বীপে পৌঁছার পর থেকেই হাজারো নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। পরে প্রায় 5 শতাধিক মোটরসাইকেলের বিশাল মিছিল নিয়ে তিনি বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন। গণসংযোগ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গাজীপুরের শ্রীপুর সদরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরতে লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট প্রার্থনা করেছেন মোহাম্মদ আক্তারুল আলম মাস্টার। শ্রীপুর পৌরসভার ওয়াদ্দাদিঘি মাঠে উঠান বৈঠকে তিনি ভোট প্রার্থনা করেন। শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পরাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন মোহাম্মদ আক্তারুল আলম মাস্টার। এ সময় তেলিহাতি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। যশোরের মনিরামপুর উপজেলার ৪ নং ঢাকুরিয়া ইউনিয়ন মহিলা জামায়াত ইসলামীর উদ্যোগে এক আলোচনা সভা ও সমাবেশ হয়েছে। সকালে ঢাকুরিয়া কলেজ হলরুমে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট গাজী এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন মনিরামপুর উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক ফজলুল হক। সমাবেশে সভাপতিত্ব করেন ৪ নং ঢাকুরিয়া ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির মাওলানা আব্দুল জলিল। দীর্ঘদিনের ভোগান্তির পরে অবশেষে শুরু হলো ঠাকুরগাঁও পৌরসভার সড়ক ও ড্রেন নির্মাণের কাজ। দুপুরে পৌর কমিউনিটি সেন্টারের সামনে সড়কে এই কাজের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন। এ সময় পৌরসভার প্রশাসক সর্দার মোস্তফা শাহিন, প্রকল্প পরিচালক মফিজউদ্দিন বাবলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিবুজ্জামান উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বাজেট বরাদ্দ হয়েছে প্রায় ৩৬৪ কোটি টাকা, যার প্রথম পর্যায়ে প্রায় ৩০ কোটি টাকার কাজের উদ্বোধন করা হয়েছে আজ। চট্টগ্রামের রাউজানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে আজ। পাঁচখাইন দরগা ডাক্তার মোহাম্মদ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ক্যাম্পে প্রায় ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। সেবার মধ্যে ছিল হাড়, চক্ষু, রক্তের গ্রুপ নির্ণয়, অর্থোপেডিক, সার্জিক্যাল, নবজাতক ও শিশুরোগ, গাইনি ও স্ত্রীরোগ সহ নানা চিকিৎসা সেবা। মোহাম্মদ নাসির উদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা জিশান বিন মাজেদ, ডাক্তার ইরফান চৌধুরী, সমাজকর্মী শাহজাহান মঞ্জু ও সাংবাদিক আলমগীর সবুজ। স্বাগত বক্তব্য রাখেন ডাক্তার ওমর ফারুক। বরিশালের গরুনদীতে ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়েছে। একটি সংগঠনের উদ্যোগে সকালে উপজেলার মৈস্তারকান্দি ব্যাপিস্ট চার্চ মিশন মাঠে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন উপজেলা হাসপাতালের গাইনি ও প্রসূতি রোগের অভিজ্ঞ ডাক্তার মেহেদি হাসান নাইম ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার গৌরব মজুমদার বিক্রম। এ সময় দুলাল রায়, পল্লব বৈদ্য, রেভা বিদ্যুৎ রায়, শিশু রঞ্জন ঢালি সহ প্রতিষ্ঠানের অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের ইতিহাস ভিত্তিক গ্রন্থ আত্মচরিতে চট্টগ্রামের ইতিহাস প্রকাশ উপলক্ষে প্রেস কনফারেন্স ও অন্বেষা প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণ করা হয়েছে। দুপুরে চাটগাঁ গবেষণা কেন্দ্রের আয়োজনে খড়িমাটি প্রকাশনার উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে খড়িমাটি প্রকাশনার স্বত্বাধিকারী মনিরুল ইসলাম, গ্রন্থের লেখক নাজিম উদ্দিন এবং মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিজিএম প্রকৌশলী কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। মাদারীপুরের শিবচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও গবাদি পশু বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার শিবচর উপজেলা পরিষদ চত্বরে শিবচর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এই ত্রাণ সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক আফসানা বিলকিস। এ সময় শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা HM ইবনে মিজান, উপজেলা সহকারী কমিশনার ভূমি শাইখা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবিদ হাসান, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় মানবতার ডাকে সাড়া দিয়ে আরও একটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবতার কল্যাণে কাজ করে যাওয়া একটি সামাজিক সংগঠন। সকালে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের প্রধান কার্যালয়ে দরিদ্র অসহায় একটি পরিবারকে ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। সময় সংগঠনের সিনিয়র সহসভাপতি
সাধনুর ইসলাম সাধন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক গোলজার হোসেন, সদস্য জালাল ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার অপচেষ্টার প্রতিবাদে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন বিএনএ সাতক্ষীরা জেলা শাখা। বৃহস্পতিবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন হয়। সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডালিয়া পারভিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসিমা খাতুন, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান সহ আরও অনেকে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মিথ্যা মামলায় 4 সন্তানের জননীকে গ্রেফতার করে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার। শুক্রবার উপজেলার খাদলা বেলতলি গ্রামের এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে আসমা আক্তারকে মিথ্যা মামলা থেকে মুক্তির দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। আসমা আক্তার উপজেলার বেলতলি গ্রামের আব্দুস সালামের মেয়ে। এ সময় বক্তাগণ বলেন, আসমার আপন কাকা ও তার স্ত্রী ষড়যন্ত্র করে আপন ভাতিজাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়। তার 4টি বাচ্চা, তাকে এই হয়রানির মামলা থেকে মুক্তি দেয়া হোক। চট্টগ্রাম রাঙামাটির কাপ্তাইয়ে তম্বপাড়া ধর্মরত্ন বৌদ্ধ বিহারে 13তম কঠিন চিবরদান ও বৌদ্ধ ধাতু প্রতিস্থাপন করা হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানে মঙ্গল ঢোল বাজিয়ে জাতীয় ধর্মীয় পতাকা উত্তোলন, বৌদ্ধ পূজা, পঞ্চশীল গ্রহণ, বৌদ্ধ মূর্তি দান, শঙ্খদান, অষ্টপরিষ্কার দান ও পিণ্ডদান সহ নানাবিধ ধর্মীয় কর্মসূচি সম্পন্ন হয়। দুপুরে কঠিন চিবর ও কল্পতরু শোভাযাত্রার মাধ্যমে মঞ্চে দান সামগ্রী আনা হয়। ধর্মীয় সভায় প্রধান আশীর্বাদক ছিলেন ভদন্ত পামুক্ষা মহেথেরো। প্রধান স্বধর্ম দেশক হিসেবে ছিলেন ব্যাঙ্গছড়ি জয়মঙ্গল বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত সনা মহেথেরো। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত শিশু ও যুবদের শারীরিক, মানসিক ও মনোসামাজিক সুস্থতা বৃদ্ধি এবং নেতৃত্ব বিকাশে খেলাধুলার মাধ্যমে কিশোর ও যুবদের সুরক্ষা নিশ্চিত করতে সাতক্ষীরা ইউনিয়ন পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্পোর্টস ফর প্রোটেকশন, রেজিলিয়েন্স অ্যান্ড ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সকালে সদর উপজেলা ব্রাহ্মরাজপুর মাছখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক ফিফা রেফারি ও জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত তৈয়ব হাসান বাবু। এ সময় জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, ওসি আব্দুল হাই, স্পিড প্রোগ্রাম অফিসার শরীফুল ইসলাম সহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কোঅর্ডিনেটর সুজয় সরকার। শরীয়তপুরের জাজিরা উপজেলার রাড়িপাড়া সার্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির উদ্যোগে 3 দিনব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানামা যজ্ঞানুষ্ঠান সম্পন্ন হয়েছে। রাড়িপাড়া এই উৎসব উপলক্ষে দূর দূরান্ত থেকে হাজার লোকের সমাগম ঘটে। এটি প্রতি বছরের ন্যায় এবারও উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে। রাড়িপাড়া সার্বজনীন শ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির সভাপতি শ্রী দুলাল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে ও শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী সাধন মণ্ডলের পরিচালনায় অনুষ্ঠানে শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত ঘটক চৌধুরী, সাধারণ সম্পাদক তপন মোদক, শরীয়তপুর সদর উপজেলা পদুজা উদযাপন পরিষদের সভাপতি সমীর কিশোর দে, ভবতোষ বিপ্লব রায়, শ্যামল চৌধুরী, স্বপন কীর্তনিয়া ও শাহেদ মণ্ডল, গৌতম মণ্ডল, নিরঞ্জন মণ্ডল, কমল বাড়াই, নারায়ণ বাড়ই, সঞ্জয় মণ্ডল উপস্থিত ছিলেন। উদযাপন পরিষদ শরীয়তপুর থেকে সকলকে এই অনুষ্ঠানের উপলক্ষে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনার একনাম কীর্তন হচ্ছে এখানে, খুব আনন্দমুখর পরিবেশে খুব সুন্দরভাবে তারা একনাম যজ্ঞ শুনতেছে। শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান 24/3 দিন ব্যাপী আমাদের নামযজ্ঞটা বাৎসরিক 3 বছর যাবৎ, এবার 3য় বছর হচ্ছে। মহানাম যজ্ঞ অনুষ্ঠান থেকে আমরা আশা করি যে সকলের শান্তি হবে, সকলের মঙ্গল হবে। চট্টগ্রামের পটিয়ার নলান্দা গাউসিয়া রহমানিয়া গরিবিয়া সুন্নিয়া মাদ্রাসা হজরত শাহ আফজল আউলিয়া খাজা গরিবিয়া হেফজখানা ও এতিমখানা ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মাই টিভির চট্টগ্রাম প্রতিনিধি নুরুল কবির। প্রধান অতিথি ছিলেন সাংবাদিক
কামরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন AQM মুসলে উদ্দিন, শাহজাদা হাফেজ আশরাফ হোসেন। অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশে শিক্ষা সামগ্রী গ্রহণ করে আনন্দ উদযাপন করে। মুন্সিগঞ্জ সদরে দৌড়প্রেমী ও স্বাস্থ্য সচেতন মানুষদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে 10 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা। দেশসেরা দৌড়বিদ নারী, পুরুষ, কিশোর কিশোরী থেকে শুরু করে প্রবীণরাও অংশ নেন এই আয়োজনে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শুরু হয় প্রতিযোগিতা। মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট থেকে শুরু হয়ে দৌড় চলে যোগিনীঘাট, নারায়ণগঞ্জের সোনারগাঁও, চরকিশোরগঞ্জ হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এই প্রতিযোগিতায় দেশসেরা রানার দেবাশিস ঘোষ এবং দেশের আয়রনম্যান খ্যাত ডাক্তার সাকলাইন রাসেল সহ অংশ নেয় প্রায় 4 শতাধিক প্রতিযোগী। প্রতিযোগিতা 2টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়, 7.5 কিলোমিটার এবং 5 কিলোমিটার। প্রতিযোগিতায় সহযোগিতা করেন বিডি ক্লিন মুন্সিগঞ্জ, রেড ক্রসেন্ট মুন্সিগঞ্জ, BNCC ও জেলা পুলিশ মুন্সিগঞ্জ।